বাংলার পালস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভালো থাকুন পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিনায়ক দেব। আর এমন একটা দিনে তার হাসপাতালে অর্থাৎ আর.এন. টেগোর হসপিটালে আমরা এসেছি, যেদিন 25 বছর পূর্তি হলো এই আর.এন. টেগোর হসপিটালের। বিনায়ক, সেই দিনগুলো কেমন ছিল? হ্যাঁ, এটা আজকে আমাদের অ্যাকচুয়ালি 25 বছর শুরু হলো, মানে 24 বছর শেষ হয়ে 25 আমরা পা দিলাম। হ্যাঁ, সেই দিনটা মনে পড়ে যখন আমাদের প্রথম দিন শুরু হয়েছিল 30শে এপ্রিল 2000 সালে। তো ওই মুহূর্তগুলো আমরা আজকে অনেকেই বসে যারা পুরনো ডাক্তাররা এখানে আছি নিয়ে আলোচনা হচ্ছিল। 25 বছরের জার্নি খুব সুন্দর হয়েছে। 25 বছরের জার্নি সুন্দর হয়েছে, তো আমার এবারের প্রশ্ন, মানুষ এই গরমে নিজেকে সুন্দর কিভাবে রাখবে? হ্যাঁ, এটা তো একটা অস্বাভাবিক গরম। মানে এপ্রিল মাসে আমাদের যতদূর আমরা মনে পড়ে কলকাতা, হ্যাঁ, এতটা গরম এপ্রিল মাসে পড়েনি। এটা সবাই আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের পৃথিবীর টেম্পারেচার 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে বলে আমরা শুনছি। সেটা একটা বিরাট কারণ হতে পারে। আর কিন্তু মানে যেটা প্রবলেমের যে ব্যাপারটা হচ্ছে যে এটাই কিন্তু আমাদের এখন থেকে এভাবেই চলবে। যেমন এবার ঠান্ডাটা খুব বেশি পড়েছিল, অনেক দিন ধরে ঠান্ডাটা থাকলো, হঠাৎ করে যখন গরম পড়লো আবার গরমটা মানে চড়চড়িয়ে উপরে উঠে গেল। এটা সেই মরুভূমির টেম্পারেচারের মতন প্রায়। এবং খালি কলকাতা নয়, আমার মনে হয় যে পৃথিবীর বহু জায়গাতে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। যেমন দুবাইতে আমরা দেখলাম যে ফ্লাডিং হচ্ছে, মানে ভাবতেই পারা যায় না এরকম একটা ডেজার্ট সিটিতে এরকম ফ্লাডিং হবে। তো অবভিয়াসলি গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ব্যাপারটা, ওটার থেকে একটা ডেফিনেটলি এটা বড় কন্ট্রিবিউটার। তো তোমার যে প্রশ্নটা হলো যে কীভাবে আমরা ভালো থাকবো, তো অতএব আমাদের যখন আমরা ধরেই নিয়েছি যে এভাবেই আমাদের থাকতে হবে, তাহলে আমরা হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে আমাদের বুঝতে হবে যে আমাদের পেশেন্ট যারা আছেন এবং যারা অ্যাকচুয়ালি নর্মাল আছেন, তাদের যাতে হার্টের প্রবলেম কীভাবে না হয় আর কি। তো তার জন্য আমাদের ডেফিনেটলি কিছু টিপস থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জানি যে স্ট্রোক এই শব্দটা আমাদের জীবনে একটা আতঙ্কের সৃষ্টি করে। আমরা জানি সানস্ট্রোক বা হিটস্ট্রোক হয় এবং তার সঙ্গে সাধারণ স্ট্রোকও আছে। তো সানস্ট্রোক এবং হিটস্ট্রোকের সঙ্গে কি সাধারণ স্ট্রোকের কোনো সম্পর্ক রয়েছে বিনায়ক? না, সানস্ট্রোক, হিটস্ট্রোক, যেটা প্রত্যেকটা স্ট্রোকেই অ্যাকচুয়ালি আমরা ব্রেনের সঙ্গে তুলনা করি, যে ব্রেনের একটা সমস্যা হলে তখন স্ট্রোক হয়। সেখানে যদি রক্ত চলাচল কমে যায় সেটাকে আমরা ব্রেন স্ট্রোক বলি, যেটা আমরা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলা হয়, সিভিএ বলা হয়। হিট থেকে কিংবা সানস্ট্রোক যেটা বলা হয় সেটা অ্যাকচুয়ালি সেটাও ব্রেনের ওপরে অ্যাকচুয়ালি গিয়ে অসুবিধা করে। সেখানে ব্রেন যেভাবে তার কাজ করা উচিত সে কাজটা সেভাবে করতে পারে না। তো সেখান থেকে একটা আনকনসিয়াসনেস হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, উল্টোপাল্টা মানুষ বকতে শুরু করছে। তো সেই জায়গায় আমরা বলি সেটাকে হেড স্ট্রোক। তার অন্য কিছু ফাইন্ডিংস আছে, তার সঙ্গে ব্রেনের ওপর যে প্রবলেমটা হয় সেটাকে আমরা হেড স্ট্রোক বলি। অর্থাৎ হিটস্ট্রোক হলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ হিটস্ট্রোক হলে সচরাচর মানুষ অনেক সময় রিভাইভ করে দেয়। কিন্তু যখন স্ট্রোক হয়, অর্থাৎ হার্ট স্ট্রোক যখন হয়, কার্ডিওলজিস্ট বিনায়ক দেব আমাদের সঙ্গে রয়েছেন। এটা কিন্তু আতঙ্কের ব্যাপার একটা, এবং আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা খুব বেশি রকম হচ্ছে। কি বিনায়ক, আজকের যুগে কি বেড়ে গেছে এটা? হ্যাঁ, হার্টের যে প্রবলেমটা তো অনেকটাই বেড়েছে পোস্ট কোভিড, আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি। এটা মানে অনেক অল্প বয়স্করা অ্যাকচুয়ালি এখন হার্টের সমস্যায় ভুগছেন। আমরা আউটডোরে দেখছি, ইনডোরে দেখছি, এমার্জেন্সিতে দেখছি যে অনেক অল্প বয়স্ক যাদের হার্টের কোনো সমস্যা কোনো দিন ছিল না, এবং কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, স্মোকিং, ফ্যামিলি হিস্ট্রি কোনোটাই নেই, তা সত্ত্বেও কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে ওরা আসছে। তো পোস্ট কোভিডের সিনারিওটা আমাদের এখন খুব কমন হয়ে গেছে। তো সেগুলোর কারণ হয়তো আমরা এখনও তথ্য পরিসংখ্যান এখনও পুরোটা পাওয়া যায়নি, সেগুলো ধীরে ধীরে পাওয়া যাবে। কিন্তু এই অবস্থাতে এখন পার্টিকুলারলি এই সামার, এখন তো ঠিক বলা যায় না, আমরা তো ইউজুয়ালি মে মাস থেকে সামার বলতাম। তো এটা প্রি সামারেই যে এই 42 ডিগ্রিজ যদি হয়, আর 42 ডিগ্রিজটা হচ্ছে তোমার টেম্পারেচার, ফিল ফ্যাক্টরটা কিন্তু 46-47। তার মানে তুমি অ্যাকচুয়ালি তোমার শরীর কিন্তু 47 হিসেবে ধরছে। সেই জায়গাটায় যাদের হার্টের সমস্যা আছে তাদের ডেফিনেটলি আরও সাংঘাতিক কেয়ারফুল থাকতে হবে। তো কেয়ারফুল থাকার মধ্যে যে প্রথম জিনিসটা হচ্ছে যে প্রথম তোমাকে সান এক্সপোজারটা যেন না হয়। তো সেটা প্র্যাকটিক্যালিটি কতটা সেটা তো বলা ডিফিকাল্ট। সেই জন্য আমরা যখন বলছি যে সান এক্সপোজার যদি হয়ও তাহলে ছাতা ব্যবহার করতে হবে। ক্লোদিংস যেগুলো আমাদের টাইট ফিটিং ক্লোদিংস সেগুলো যেন না পরে, ড্রেসটা সেভাবে করতে হবে, তার লাইট কালার ক্লোদিং, হালকা ক্লোদিং সেভাবে যেন হয়। আর যতটা সম্ভব ছাওয়াতে থাকা, যতটা সম্ভব। তো সেই জিনিসগুলো প্রথমে আমাদের দেখতে হয়। সেকেন্ড হচ্ছে আমার ফ্লুইড ইনটেক।
মানে আমরা ঘন ঘন জল খাওয়াটার একটা ব্যাপার থাকতে হবে। এখন প্লেন ওয়াটার খাবে নাকি তুমি ওআরএস খাবে সেটা নিয়ে একটা কথাবার্তা বলার আছে, কারণ আমাদের শরীরে যখন খুব হিট হয় তখন কিন্তু ড্রাই হিট হয় ওটা, সেখানে কিন্তু ঘামটাও কিন্তু বেরোনোর আগে শুকিয়ে যাচ্ছে। তো সেখানে তোমাকে কিন্তু ফ্লুইড রিপ্লেসমেন্ট যেটা করতে হবে সেটা কিন্তু খালি ওটা নুন, একটু মিষ্টি, চিনি এবং লেবু এটা দিয়ে যে জলটা প্রিপেয়ার করা হয় সেই জলটা খেলে বেটার রাদার দ্যান প্লেন ওয়াটার। অবশ্যই জলের টেম্পারেচারটা যদি একটু ঠান্ডার দিকে থাকে সেটা বেটার হয়। তারপরে থার্ডলি আমাদের কিছু কিছু হার্টের পেশেন্টস আছে, তাদের কিছু পার্টিকুলার ওষুধ আছে, যেমন বিটা ব্লকার, ডায়াবেটিক, যেগুলো পেশেন্টরা খায়, সেই ওষুধ যে পেশেন্টরা খাচ্ছে তাদের কিন্তু আরও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ ওই ওষুধগুলো আমরা দিই যাতে শরীর থেকে জলটাকে টেনে নেওয়ার জন্য। তো সেই ওষুধের সঙ্গে যদি আবার হিট এক্সপোজার হয় তাহলে শরীরে প্রচণ্ড ডিহাইড্রেশন হবে। তো বেসিক্যালি হার্টের পেশেন্টদের জন্য এই গরমের সময়টা একটু ডিফিকাল্ট হয়, পার্টিকুলারলি এত এক্সেসিভ গরমটা, তো সেগুলোকে আমাদের সেভাবে ম্যানেজ করতে হবে। ভালো থাকুন এই অনুষ্ঠানে বেঙ্গল পালস টিভিতে, বাংলার পালস টিভিতে আজকে ডক্টর বিনায়ক দেব একটি কথা বললেন যে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। এটা কি খানিকটা মেন্টাল স্ট্রেসের জন্য হচ্ছে? তারা বেশিরভাগ সময় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে ব্যস্ত থাকে, মেন্টাল স্ট্রেস তাদের খুব বেশি। মেন্টাল স্ট্রেস তো একটা ডেফিনেটলি, কারণ মেন্টাল স্ট্রেসটা একটা মেজারেবল প্যারামিটার নয়। যেমন তুমি ব্লাড প্রেশার মাপছো, কোলেস্ট্রল মাপছো, সুগার মাপছো, মেন্টাল স্ট্রেস মাপার কোনো মেশিন নেই। তো সেখানে স্ট্রেসটা কিন্তু জয়ন্তদা আমাদের সবারই জীবনে থাকবে। একমাত্র স্ট্রেসহীন মানুষ হচ্ছে যে মৃত, আদারওয়াইজ স্ট্রেস থাকবে। তুমি কীভাবে স্ট্রেসটাকে হ্যান্ডেল করছো তার উপরে কিছু পুরোটা ডিপেন্ড করছে। আমরা যেমন ওয়ার্ক এনভায়রনমেন্টে বলি, মানুষ যদি স্ট্রেসফুল হয়, এখন কাউন্সিলার্স এসে গেছে ওয়ার্ক এনভায়রনমেন্টে, কর্পোরেটে যে কোনো জায়গায় যদি যাও সেখানে দেখবে যে কাউন্সিলার্স আছে। সো বেশি স্ট্রেসটা নেওয়াটার থেকেও হাউ ইউ আর হ্যান্ডলিং দি স্ট্রেস, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো তুমি যদি স্ট্রেস হ্যান্ডেল করতে না পারো, সেখান থেকে ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, সেগুলো কিন্তু আবার হার্ট অ্যাটাককে জন্য সেটা একটা বিরাট প্রবলেম হয়। তো সেই জন্য আমার মনে হয় যে সবাইকে অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেস হ্যান্ডেল করার যে পদ্ধতিগুলো সেগুলোকে কিন্তু রপ্ত করতে হবে। সেটার বেস্ট উপায় হচ্ছে যখন তুমি অ্যাকচুয়ালি কাজ করছো না সে সময় তোমার যেগুলো প্যাশন সেগুলোকে ফলো করতে হবে, যেমন গান, তারপরে কবিতা, আঁকা, খেলা, এগুলোর মধ্যে তোমাকে থাকতে হবে যতটুকু তুমি পারছো, সো দ্যাট যখন তোমার স্ট্রেসফুল এনভায়রনমেন্টে তুমি যাচ্ছ সে সময়টা যাতে তুমি অ্যাকচুয়ালি স্ট্রেস ফ্রি থাকতে পারো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে স্ট্রেস ফ্রি থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সান এক্সপোজার এবং তার সঙ্গে ওয়াটার ইনটেক। আমি এই ব্যাপারে আরেকটি কথা বলবো ভালো থাকুন পর্যায়ে দর্শকদের অবগতির জন্যে, যে তুমি তো এখানে কার্ডিও পেশেন্টদের দেখছো, তো কার্ডিয়াক পেশেন্টদের মধ্যে শীতকাল অথবা এই গরম কোনটাতে রেশিও বেশি? না, আমাদের যে শীতকালে ইউজুয়ালি হার্টের প্রবলেমটা বেশি হয়, কিন্তু এই সময় অতিরিক্ত গরমেও আবার হার্টের সমস্যা বেশি হবে। নর্মাল গরম যেগুলো ছিল তাতে কিন্তু হার্টের পেশেন্টরা ভালোই থাকেন, কিন্তু অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা এই দুটোতেই কিন্তু আমাদের হার্টের পেশেন্টদের সংখ্যাটা বেশি হয়, কারণ দুটো ক্ষেত্রেই হার্টের কিন্তু কাজটা অনেক বেশি করতে হয়। নর্মাল টেম্পারেচার থাকলে হার্টের যতটা কাজ করতে হয়, অতিরিক্ত গরমে কিংবা অতিরিক্ত ঠান্ডাতে দ্বিগুণ ত্রিগুণ কাজ করতে হয়, তিনগুণ কাজ করতে হয় হার্টের। তো সেখানে যদি অলরেডি হার্টটা যদি কম্প্রোমাইজ থাকে, সেখানে ব্লকেজেস থাকে, সেই হার্ট কিন্তু সেই জায়গায় করতে পারবে না এবং তারপরে হার্ট অ্যাটাক হয়। ডক্টর দেব একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন প্রত্যেক মানুষের মধ্যে আসে, কি খাবো কি খাবো না, অর্থাৎ এই গরমে হার্টটাকে সচল রাখার জন্য কি খাবো আর কি খাবো না। ডেফিনেটলি এই আমাদের যে কমপ্লিকেটেড খাবারগুলো খাওয়াটা ডেফিনেটলি ভালো না, যেটা অর্থাৎ এই যেগুলো ফাস্ট ফুড, তারপর স্পাইসি ফুড, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এই গরমের সময়। ডেফিনেটলি যে খাবারগুলোতে জল আছে, যেমন তরমুজ, শশা, এই ধরনের খাবারগুলো অনেক বেটার। তো যে খাবারে জল আছে, মানে খাবারগুলোর মধ্যে যেগুলো জলীয় পদার্থটা আছে পার্সেন্টেজটা বেশি, সেই খাবারগুলো ডেফিনেটলি আমরা বলছি। কিন্তু ফ্রুট জুস, কোক, মানে গ্যাসিয়াস ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস, অ্যালকোহল, এগুলো কিন্তু একদম বর্জন করতে হবে এক্সট্রিম হিটের সময়, কারণ ওগুলো কিন্তু খেলে শরীরের মধ্যে যখন ওরা ঢোকে তখন কিন্তু জলের যে অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। তো এগুলোকে একদম ডেফিনেটলি বাদ দিতে হবে। কার্বোনেটেড ড্রিঙ্কস, অ্যালকোহল, ইভেন ক্যাফিন, গরম চা, গরম কফি, এগুলো আমরা বলছি বারণ করছি। তার থেকে বরং ওই নুন, একটু চিনি, একটু লেবু দিয়ে যে শরবতটা, সেই শরবতটা অনেক বেটার। তার সঙ্গে খাবারগুলো হালকা খাবার। অর্থাৎ ওআরএস বলতে আমরা যেটা বোঝাই, সেই জিনিসটা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন এবং সেটা খেতে পারেন। একজন মানে সাবালক পুরুষ এবং একজন নারীর কতটা পরিমাণ ওয়াটার ইনটেক দরকার বলে মনে হয়? আমরা ইউজুয়ালি 1.5 থেকে 2 লিটার বলি, কিন্তু এটা ডিপেন্ড করছে তুমি কি কাজ করছো।
তুমি যদি বাইরে এক্সপোজ থাকো তাহলে এখানে 3.5-4 লিটারও জল লাগতে পারে। কিন্তু হার্টের পেশেন্টদের একটা সমস্যা আছে, হার্টের পেশেন্টদের যেহেতু তাদের কর্মক্ষমতাটা কম হার্টের, সেখানে আমরা অলরেডি বলি যে রেস্ট্রিকশন অফ ফ্লুইড যখন আমরা প্রেসক্রিপশন করি, তো সেখানে কিন্তু তোমার হার্টের ডাক্তারের সঙ্গে কিংবা তোমার মেডিকেল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কতটা জল তুমি খেতে পারবে সেটা তোমাকে কিন্তু জানতে হবে। নর্মালি আদারওয়াইজ তুমি যদি বাইরে এক্সপোজ থাকো সেখানে 4 থেকে 5 লিটার জলও লাগতে পারে। ভেতরে যারা ভেতরে আছেন তাদের 1.5 থেকে 2.5 লিটার জল ইউজুয়ালি লাগবে। তোমার জানতে হবে জল খাওয়াটার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ইউরিনটা হচ্ছে কিনা, পেচ্ছাপ হচ্ছে কিনা। পেচ্ছাপ যদি আর তোমার 1.5 লিটার মতন পেচ্ছাপ হয়, 1500 ml মতন, সেই পেচ্ছাপটার জন্য যতটা জল দরকার ততটা জল তোমাকে খেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা পরিমাপ রয়েছে, সেই পরিমাপ অনুযায়ী চলতে হবে। একটা কথা ডক্টর বিনায়ক দেবকে আমি জিজ্ঞাসা করবো, সেটি হচ্ছে যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রায়শই বলা হয় একটা গোল্ডেন পিরিয়ডের কথা, অর্থাৎ গোল্ডেন একটা টাইম থাকে, সেই টাইমে নাকি হার্ট অ্যাটাকটা রোখা সম্ভব যদি সেই সময় প্রপার চিকিৎসা হয়। কি সেটা সত্যি কি? ওটা গোল্ডেন আওয়ার বলা হয়। তো কিন্তু যেটা যখন থেকে তোমার বুকে ব্যথা শুরু হলো, ব্লকেজটা শুরু হলো, সেখান থেকে তুমি 1 ঘন্টার মধ্যে যদি আর্টারিটাকে খুলে দেওয়া যায় আইদার বাই ওষুধ অর বাই অ্যাঞ্জিওপ্লাস্টি, তাহলে তোমার নর্মাল তোমার হার্টের ফাংশনটা ফিরে আসবে। কিন্তু 99% মানুষ ওই গোল্ডেন আওয়ারের মধ্যে আসতে পারেন না হাসপাতালে। তো সেখানে আমাদের অ্যাওয়ারনেসটাকে ক্রিয়েট করতে হবে আর সচেতনতাটা বাড়াতে হবে, যাতে বুকে ব্যথা হলো সঙ্গে সঙ্গে ইসিজি করিয়ে ডাক্তার দেখিয়ে সঙ্গে সঙ্গে যাতে জিনিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো সেই জায়গাগুলো আমাদের সচেতনতা, যেভাবে তুমি প্রোগ্রামগুলো করছো, এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের সোসাইটির মধ্যে, আমাদের সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি সচেতনতা বাড়ানো দরকার। সচরাচর বুকে ব্যথা হলে আমরা গ্যাসের ব্যথা অথবা অম্বলের ব্যথা বলে সেই ব্যথাটাকে আমরা উপেক্ষা করি। এটা কি বাঞ্ছনীয়? এটা কি করা উচিত? না, যে কোনো ব্যথাকেই আমরা প্রথমেই ভাবি এটা গ্যাসের ব্যথা। সেটা ইউজুয়ালি এই সময়টা রাত্রিবেলাটাই মেনলি হার্ট অ্যাটাকগুলো হয়, তার একটা সায়েন্টিফিক কারণ আছে। তো আমাদের পোস্ট খাওয়ার পর, ডিনারের পর যখন একটা বুকে অস্বস্তি হয়, তখন আমার মনে হয় সেটা হয়তো গ্যাসের ব্যথা। কিন্তু সেই ব্যথাটা সত্যি সত্যি গ্যাসের নাকি হার্টের, সেটা জানার জন্য ইসিজি ছাড়া কোনো উপায় নেই। এখন প্র্যাকটিক্যালি তো প্রত্যেকটা পেশেন্টকে, প্রত্যেকটা মানুষকে আমরা বলতে পারি না যে অস্বস্তি হলেই গিয়ে ইসিজি করুন। তাহলে কি করে বুঝবে? তাহলে তোমাকে যেটা বুঝতে হবে যে তোমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কতটা। তাহলে তোমার রিস্ক ফ্যাক্টরগুলো জানতে হবে যে তুমি কি 40 ঊর্ধ্ব কি 50 ঊর্ধ্ব, তোমার যদি প্রেশার থাকে, ব্লাড প্রেশার থাকে, যদি তোমার সুগার থাকে, যদি কোলেস্ট্রল বেশি থাকে, যদি তুমি ধূমপান করো, যদি তোমার ফ্যামিলি হিস্ট্রি আছে। হার্টের ব্যথার সঙ্গে যে তোমার এই অস্বস্তির সঙ্গে যদি ঘাম হচ্ছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ঘাম হচ্ছে, তুমি এসি রুমে বসে আছো, সেখানে ঘামছো, অস্বস্তি হচ্ছে, সেখানে তোমার হার্টের হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এটার একমাত্র উপায় জানার জন্য হচ্ছে ইসিজিটা করা। ইসিজিটা করে সেটা যদি নর্মাল থাকে তাহলে ডেফিনেটলি এটা হার্টের ব্যথা নয়। অর্থাৎ এক্ষেত্রে গ্যাসের ব্যথা বলে উপেক্ষা করবেন না, কারণ এ ব্যাপারে ডক্টর বিনায়ক দেবের পরামর্শ হচ্ছে মানুষকে সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধির জন্যে যা যা ব্যবস্থা করা তা করতে হবে। আর একটা কথা এবং শেষ প্রশ্ন বিনায়ক তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখি যে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, মানুষ কাজে বাইরে বেরোতে হচ্ছে, কাজে বেরোতে হলে মানুষকে কিভাবে প্রিকশন নিতে হবে? যেটা বললাম যে এক্সপোজারটা তোমাকে যতটা সম্ভব ছাতা ইউজ করা, টুপি ইউজ করা, লাইট ক্লোদিংস, লুজ ক্লোদিংস, সঙ্গে জল নেওয়া, এবং যতটা সম্ভব ছাওয়াতে থাকা, এইগুলো তোমাকে করতে হবে। বাকিটা তো আমাদের তো করতেই হয়। এখন আইপিএল যারা খেলছে তাদের সম্বন্ধে কি বলবো বলো, যারা 2:30টার সময় 3টার সময় এখন আইপিএল খেলছে 42 ডিগ্রিতে, তাদের তো মানুষকে বললে বলে আরে ওরা তো এত টাকা পায় তো তার জন্য করছে, সেটা তো বুঝলাম যারা টাকা পাচ্ছে। যারা দর্শক বসে আছে তাদের কি অবস্থা? 1 পাউচ জল, তার বেশি তো কিছু পাওয়া যায় না। কোল্ড ড্রিঙ্কস যেগুলো বাইরে বিক্রি করছে সেগুলো খাওয়া উচিত না। তাহলে মানে এগুলো ডিফিকাল্ট ডিসিশনস অফ লাইফ। কিন্তু তবুও বলবো যাদের হার্টের সমস্যা আছে, ওই ইডেনের চৌহদ্দির মতো যেন এই 2:30টার খেলাতে না যান। অর্থাৎ ডক্টর বিনায়ক দেবের পরামর্শ হচ্ছে যে 2:30টার ম্যাচগুলো দেখার জন্য অন্ততপক্ষে হার্টের যাদের সমস্যা আছে তারা যেন না যান। খুব সত্যি কথা। পুনশ্চ বলে একটি কথা আছে, অর্থাৎ শেষ হইয়াও হইল না শেষ। আমার আর একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে কি করে বোঝা যাবে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে? যেটা তোমাকে বললাম যে তোমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটা আছে সেটা তোমাকে জানতে হবে, যে তোমার সে বক্সেসগুলো তুমি টিক করছো কিনা। যদি দেখো যে 5টা বক্সেস সবগুলোই তোমার জিরো নেই, সেখানে যদি মানে বুকে অস্বস্তি হয়, সেটা গ্যাসের থেকে হতে পারে। কিন্তু বুকে অস্বস্তির সঙ্গে যদি তোমার শ্বাসকষ্ট হয়, যদি ঘাম হয়, এবং সে ঘামটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তুমি একটা এসি রুমে বসে এখানে দরদর করে ঘামছো, তোমার রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাহলে তোমাকে ইমিডিয়েটলি একটা মেডিকেল ওপিনিয়ন নিতে হবে। সে রাত বিরেতে যখনই হোক, কেন সকালবেলা
মানে 90% মানুষ যাদের বুকে এরকম সমস্যা হয়, হার্ট অ্যাটাকের যেটা পরিসংখ্যান, তথ্য পরিসংখ্যান যেটা আমাদের বিশ্বব্যাপী, সেখানে 100 জনের মধ্যে 90 জন কিন্তু হসপিটাল অব্দি পৌঁছতে পারেন না, 90 জন মারা যান। আমরা যে এত চিকিৎসা করছি হার্ট অ্যাটাকের, একটু কিন্তু 10% মানুষের চিকিৎসা হচ্ছে। তো আমাদের সচেতন হতে হবে যে প্রবলেমটা হতে পারে কি না, তার জন্য একটা মেডিকেল ওপিনিয়ন দরকার। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ভালো থাকুন পর্যায়ে আজকে ডক্টর বিনায়ক দেবের পরামর্শ হচ্ছে যে একটা রিলেন্টলেস ওপিনিয়ন দরকার যে হার্ট কতটা সুস্থ আছে, শুধু হার্ট নয়, শরীর কতটা সুস্থ আছে। ধন্যবাদ ডক্টর বিনায়ক দেব আমাদের সঙ্গে থাকার জন্য। ভবিষ্যতেও আমরা ডক্টর বিনায়ক দেবের কাছে ভালো থাকুন পর্যায়ে অনেক অনুষ্ঠান দেখতে পাবো।